হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। গতকাল কিন্তু বার্সেলোনা আরেকটা উইন পেয়ে গেছে। দেখেন বর্তমান পয়েন্ট তিনে আছে, বাট বার্সেলোনা একটা কম খেলছে। সো এখনও কিন্তু লা লিগা টোটালি বার্সার হাতে আছে, আর 7টা ম্যাচ বাকি আছে। সো যদি 7টা ম্যাচ জিততে পারে তাহলে শিওরলি বার্সেলোনা লা লিগা জিততেছে। অ্যান্ড এর মধ্যে কিন্তু অ্যাথলেটিকো আমাদের সাথে একটা ম্যাচ আছে যেটা ক্যাম্প নোতে। সো আমরা কিন্তু বার্সার কাছে এক্সপেক্ট করতেছি এইটা সহ সবগুলো ম্যাচ জেতার জন্য। অ্যান্ড লাস্ট নাইটের পারফরমেন্সও কিন্তু বেটার ছিল, কারণ আমরা যদি এই সিজনের শুরুতে দেখি বার্সেলোনার পারফরমেন্স, বার্সেলোনা মনে হয় 14তে ছিল পয়েন্ট টেবিলে। সো লুক এট দ্য ডেভেলপমেন্ট রাইট নাও। 7টা ম্যাচ বাকি আছে, 7টা যদি জিততে পারি লা লিগা জিতে যাবো। অলরেডি কোপা দেল রে জিতছি, তো এটা এই ডিজাস্টার সিজনটাও দেখেন একটা ভালো লেভেলে চলে যাচ্ছে। সো ডেফিনেটলি আমি বলবো খুব একটা ভালো কাজ করছে। অলরেডি এরপরে দেখেন আমরা কিছু কিছু প্লেয়ার চলে আসছে বি টিম থেকে, যেমন অস্কার মিনকুয়েটা আসছে, ইলাশ মোরিবা আসছে, পেড্রি অসাধারণ পারফরমেন্স পুরো সিজন ধরে। সো ওভারঅল কিন্তু আমরা বলি পজিটিভ একটা সিজন যাচ্ছে এটা আমাদের জন্য বা বার্সেলোনার জন্য। সো আর আমি যদি লাস্ট নাইটের পারফরমেন্স বলি, এটা আসলে আমার একটা হেয়ার আর টর্টাইজের কাহিনী মনে করায় দেয়। আপনারা লাস্ট নাইট দেখছেন না? আপনারা মনে হয় সবাই পড়ছি আমরা হেয়ার অ্যান্ড টর্টাইসের যে কাহিনিটা। দেখেন যখন খরগোশটা আসলে সবার থেকে আগে দৌড়ে যাচ্ছিলো, বার্সেলোনার এরকম অবস্থা ফার্স্ট হাফে, মানে তার গ্রানাডা থেকে অনেক বেশি আগে চলে গেছে, দ্রুত চলে গেছে। যেমন হেয়ারটা গেছিলো বাট খরগোশটা গেছিলো, ফার্স্ট হাফে 3-1 হয়ে গেছে। দেন কী হলো, বার্সেলোনা খরগোশটার মধ্যে একটু ঘুমাইলো সিরিয়াসলি। যখনই ঘুমাইছে তখন দেখেন অ্যাথলেটিক গ্রানাডা কিন্তু অলমোস্ট ক্যাচ আপ করে ফেলছে, 3-2 করে ফেলছে, পালামার্সকে প্রেশারে রাখছে। অলদো সেকেন্ড গোলটা আরও পেনাল্টি দিছে, বাট নট আরও যে পেনাল্টি দিছে এখানে কিন্তু কানাডার একটা কী বলবো এফোর্ট আছে, কারণ তারা ওরকম প্রেস করছে, বার্সাকে ওরকম প্রেশারে রাখছে। সো এখানে বলবো দেখেন কচ্ছ আবার আগে যাচ্ছিল। দেন কী হলো, লাকিলি এখানে দেখেন যে খরগোশটা আসলে একটু আগেই জায়গা পাইছে, নট টু লেট, একটু আগেই জায়গা পাইছে, যার জন্য দেখেন আবার দৌড়ায় কিন্তু তারা জিততে পারছে ম্যাচটা। সো আমি যেটা বলবো যে এইরকম খরগোশের মতো ঘুমায় যাওয়া যাবে না। 3-1 আগাই যাচ্ছি জন্যে ঘুমায় যাওয়া যাবে না একটা ম্যাচে। আমরা ফার্স্ট হাফে বার্সেলোনা এফোর্ট দেখেন ইট ওয়াজ মাচ বেটার। সেকেন্ড হাফে দেখেন 80 মিনিটে পরে বার্সেলোনা কাম ব্যাক করছে, যেমন যে খরগোশের ঘুমটা ভাঙছে। আর তার আগে তারা কিন্তু স্লো ছিল, স্লপি ছিল, তারা মনে হচ্ছিল 3-1 আগাই আছি, জাস্ট টাইম পাস করি, তাহলেই গেম শেষ। এরকম মেন্টালিটি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কখনোই সম্ভব না। আপনি গ্রানাডার সাথে খেলছেন তো কী হয়েছে দেখেন, ম্যাচটা কিন্তু অলমোস্ট ঘুরে গেছিলো। তারা কোন লেভেলে প্রেশার নিয়ে আসছিলো বার্সেলোনাকে, তারা একের পর এক অ্যাটাক করতেছিল। সো আমি যেটা বলবো কখনোই কচ্ছর মতো ঘুমায় যাওয়া যাবে না। এরপর যদি দেখেন আমি প্রথম থেকে ম্যাচ নিয়ে কথা বলা যাক, প্রথমেই আসলে অসাধারণ ম্যাচ ছিল পুরো ম্যাচটায়। 2টা গোল, একটা অ্যাসিস্ট, একটা পেনাল্টি গ্রিজম্যানকে দিয়ে দিছে, যেটা থেকে হ্যাটট্রিক করতে পারতো। সো মেসি অ্যাট ইজ লেভেল বেস্ট। কারণ দেখেন যে আমরা কিন্তু বেসিকে প্রথম সিজনের প্রথম থেকে কিন্তু স্ট্রাগল করছে। অল দ্যাট রুমার যে সে বাসা ছাড়তে যায়, রুমার না আসলে সত্য যেটা। তারপরে দেখেন সে স্ট্রাগল করছে ফর্মে আসতে, বাট এন দি এন্ড সে কিন্তু ফর্মে ব্যাক করছে। অ্যান্ড ড্যাম পারফরমেন্স, কী পারফরমেন্সটা করছে তারপর থেকে। অলরেডি গোল আর অ্যাসিস্টে 30টা মানে কী বল কন্ট্রিবিউট পার হয়ে গেছে লা লিগাতে। চ্যাম্পিয়ন্স লিগে অনেকগুলো গোল করছে, কোপা দেল রেতে গোল করছে। সো ওভারঅল মেসি ইজ হ্যাভিং এ গুড সিজন হেয়ার। অ্যান্ড এরপরে দেখেন অস্কার মিনকুয়েটা কামিং ইন, যেটা বললাম পেড্রি কামিং ইন, তো ইয়াং প্লেয়াররা কিন্তু ভালো করতেছে। তো এরপরে যদি আমি কথা বলি, দেখেন মেসির যে গোলটা আছে প্রথমে 3 মিনিটে দেখেন বাড়ি মারছে একটা, ও ভাই আমি তো ভাবছি গোল এটা শিওরলি, মানে দাগের উপর ড্রপ খায় আবার ব্যাক আসছে বলটা। আনলাকি ফর মেসি, বাট এটা কিন্তু সময় নেয় 7 মিনিটে একটা গোল করে ফেলছে। এরপরে দেখেন যে 7 মিনিট গোল করার পরে বার্সেলোনা আবার একটা গোল কনসিভ করছে। এখানে দেখেন লংলেট একটা ফল্ট করছে। আসলে আমি লংলেটের ফল্ট বলবো না এখানে, কারণ হি ক্যান ডু নাথিং বেটার দেয়ার। মানে বলটা গ্রানাডা প্লেয়ারটা যেভাবে শট নিছে, সে আসলে ওয়াইড শট নিছে, আনফর্চুনেটলি লংলেটের হাতে লাগছে বলটা। অ্যান্ড অত ক্লোজ রেঞ্জ থেকে আসলে তার কিছু করারও ছিল না। সো হাতে লাগে গোলটা হয়ে গেছে। সো আমি বলবো আনফর্চুনেট ফর বার্সেলোনা, আনফর্চুনেট ফর ক্লেমন লংলেট, বাট গোলটা হয়ে গেছে। এরপরে দেখেন মেসি কিন্তু আবারও একটা গোল করে ফেলছে। অ্যান্ড ইয়েস, আপনি যেটা এক্সপেক্ট করতে পারেন, এই সেকেন্ড যে গোলটা আছে দেখেন অলরেডি কিন্তু গোলকিপারে ওনার ফিঙ্গার টিপস লাগছিল আর হাতে হালকা লাগছিল, যেটা যার জন্য সে বলটা বাড়ি লাগছিল এবং আবারও বাড়ি লাগছে, কিন্তু এবার বলটা ঘুরে আসছে এবং রিবাউন্ডে মেসি আর মিস্টেক করে নেই, একদম গোলে। সো ওভারঅল ফার্স্ট হাফটা মাচ বেটার ছিল। এরপরে সেকেন্ড হাফে যাওয়া হয়, দেখেন সেকেন্ড হাফে 2টা চেঞ্জ নিয়ে আসা হয়। সেকেন্ড হাফে দেখেন আরও আর ইলাশ পরিবা কিন্তু আসে। সো এখানে ইলাশ পরিবা ভালো রকম সুযোগ পাচ্ছে আমি বলবো।
স্পেশালি দেখেন যেখানে রিকি পুস একদমই গেম টাইম পাচ্ছে না, অ্যান্ড এই ডিবেটটা কিন্তু গতকালকে হয়েছে যে আসলে রিকি পুসকে গেম টাইম দেওয়া উচিত নাকি ইলাশ মরিবাকে দেওয়া উচিত। এখানে যদি টেকনিক্যাল প্লের কথা বলি, আমার মতে রিকি পুস ইজ বেটার টেকনিক্যালের দিক দিয়ে, বাট আমি যদি ফিজিক্যালিটি বা গোল স্কোরিং অপরচুনিটির কথা বলি তাহলে অবশ্যই ইলাশ মরিবা বেটার। আমি বলি দুইজন দুই ক্যাটাগরির প্লেয়ার। বার্সেলোনাতে নর্মালি ইলাশ মরিবার মতো যে প্লেয়ারগুলো আছে এগুলোতে আমরা বার্সেলোনাতে খুব কম দেখি, যেটাকে পল পোগবার মতো বলা হচ্ছে। দেখেন সে শট নেয়, অ্যাসিস্ট করে, অ্যান্ড সে মোইনলি একটা অ্যাটাকিং মিডফিল্ডার, যেটা আমরা পগবাকে দেখছি। সে কিন্তু অলরেডি ডি বক্সের বাইরে থেকে একটা সুন্দর গোল করছে এই সিজনে। সো আমি বলবো হি ইজ একটু অন্য টাইপের মিডফিল্ডার, যেটা আমরা নর্মালি পাই না, বাট হি ইজ গুড। ফিজিক্যালি ট্যাকেল করতে পারে বা বল উইন করতে পারে। সো ওভারঅল হি ইজ ভেরি ভেরি গুড। আর রিকি পুসের কথা বলে সে মোর অফ বার্সেলোনা টাইপ, ডিএনএ টাইপ। ও দেখেন বলটা মানে গেমটা কন্ট্রোল করতে চায়, বল পাসিং করবে সুন্দর, ভালো বল থ্রু দিবে। সো ইজ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। আর যেখানে আসলে কী বলবো, কুমান আসলে ইলাশ মরিবাকে প্রিফার করতেছে, ইলাশ মরিবাকে প্রিফার করা যায়। বাট ইফ ইট ওয়াজ আপ টু মি, আমি পেড্রিকে একটু রেজ দিতাম, অবশ্যই পেড্রিকে রেজ দেওয়া দরকার। কারণ লাস্ট নাইট দেখেন পেড্রির পারফরমেন্স মনে হয় না বেস্ট পারফরমেন্স ছিল, মনে হয় ধারের কাছেও ছিল, যাই এভারেজ একটা পারফরমেন্স ছিল। অ্যান্ড সে কিন্তু কয়েকবার বল লুজ করছে। সো আমি যেটা মনে হয় দেখেন পেড্রি চেয়ে আছে, সে ওভারঅল প্রতিটা দিন খেলতেছে 90 মিনিট অলমোস্ট। সো এখানে আমি যেটা করা উচিত বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটু রেস্ট দাও, পেড্রিকে একটু রেস্ট দাও, রিকি পুসকে একটা ম্যাচ স্টার্ট করা। হ্যাঁ তারপরে ইলাশ মরিবাকে সাবস্টিটিউট করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। বাট রিকি পুসকে খেলাও, পেড্রিকে একটু রেস্ট দাও। পেড্রি আর কত খেলবে? একটা ইয়াং পোলা ভাই, এত খেলালেও বাঁচবে? শিওরলি ইনজুরি পড়বে। আর আই ডোন্ট নো, ও ইনজুরি পড়েও ছিল, 24 ঘন্টার মধ্যে ব্যাক আসছে কেমনে জানো, মানে আনবিলিভেবল। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে পেড্রিকে একটু রেস্ট দাও আর রিকি পুসকে একটু চান্স দাও। এরপরে চলুন আগানো যাক। আরোহর মিস্টেক, এটাই আমি বলি একটু ক্লামজি। নর্মালি আরোহর কাছে আমরা এরকম মিস্টেক দেখে থাকি না, একটু ক্লামজি চ্যালেঞ্জ, একদম মানে বলের ধারে কাছে যেতে পারেনি, ডিরেক্ট পায়ে লাগছে। নর্মালি যেটা আসলে আরোহর কাছে আমরা দেখে থাকি না, বাট করে ফেলছে। অ্যান্ড আমি যদি বলি আরোহ ইনজুরিতে পড়ার পরে যখনই সে ব্যাক করছে, আমার মনে হয় আরোহ একটু সাফার করতেছে। এখনও কোনো ম্যাচ স্টার্ট করে নেই, অ্যাজ এ সাবস্টিটিউট আসছে। অ্যান্ড ইনজুরি পথে পড়ার আগে সে কিন্তু আমাদের নাম্বার 1 সেন্টার ব্যাক ছিল, একদম সলিড পারফরমেন্স, প্রতি ম্যাচ একদম সলিড পারফরমেন্স। বাট যখনই সে ইনজুরিতে পড়ছে তারপর থেকে আসার পরে দেখেন একটু ক্লামসি মনে হচ্ছে। এটা আসলে আফটার ইনজুরি ইফেক্ট বলতে চাই, কারণ দেখেন যে এটা আমরা মোস্ট অফ দ্য প্লেয়ারের কাছেই দেখি যে আসলে ইনজুরি থেকে ব্যাক আসার পর একটু সময় লাগে আবার সেই পুরনো ধারায় ফিরতে। সো আমি বলতে চাই আরও একটা সাবস্টিটিউট হিসেবে হয়তো খেলানো হতে পারে আরোহকে, বাট ডেফিনেটলি আমি আরোহকে স্টার্টিং লাইন আপে দেখতে চাই। যদি জেরার্ড পিকে স্টার্ট করে, ওকে জেরার্ড পিকে, লং নেট আরোহ, মেবি অস্কার মিঙ্কো, এটা জেরার্ড পিকে আর আরোহ। সো ডু সামথিং অ্যাবাউট দিস, আরোহ মাস্ট স্টার্ট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে দেখেন যে আমি একটু কয়েকটা প্লেয়ার নিয়ে কথা বলতে চাই, যেমন লাস্ট নাইট সার্জিও রবার্তো প্লেয়ার পারফরমেন্স ছিল। মেসির কথা আমি অলরেডি বলছি, মেসি এই সিজনের প্রথম দিকে স্ট্রাগল করছে, বাট স্টিল এখন ব্রিলিয়েন্ট ফর্মে আছে। এরপরে দেখেন যে বুস্কেটসের কথা না বললেই নয়। আর ডিয়ং যে আছে সে দেখেন এই সিজনে প্রায় সব পজিশনেই খেলতেছে, অ্যান্ড সব পজিশনেই তার বেস্টটা করছে। এরপরে আমি বুস্কেটসের কথা বলি, দেখেন বুস্কেটসের যে বিষয়টা আছে, অনেক ডিবেট চলতেছিল যে কে আসলে তাকে রিপ্লেস করা উচিত, পিয়ানেসকে চান্স দেওয়া উচিত। বাট দ্য ওয়ে হি পারফর্ম দিস সিজন আনবিলিভেবলি গুড। আপনি দেখেন 2020-তেও মোটামুটি ভালো পারফর্ম করছে, বাট স্পেশালি 2021-এ এসে অসাধারণ। মানে আমার মনে হচ্ছিলো যে ভাই বুস্কেটসে আগের লেভেলে ফিরে গেছে। হি ওয়াজ অসম, সিরিয়াসলি অসম। আমি মানে একটু ফেড আপ ছিলাম লাস্ট সিজন, বলেন বুস্কেটসের পারফরমেন্স ড্রপ করছিল। সো আমি ভাবতেছিলাম হয়তো আমরা পিয়ানেসকে বেশি দেখবো, বাট দ্য ওয়ে হি প্লেড দিস সিজন আনবিলিভেবল। মানে একদম সে আগের বুস্কেটস দেখতেছে এরকম মনে হচ্ছে। সো ওভারঅল আই এম প্রিটি হ্যাপি উইথ বুস্কেটস। আর আপনি যদি রাইট উইং ব্যাকের কথা বলি, দেখেন সার্জিও রবার্তো লাস্ট নাইট খেলেছে, আই উড প্রিফার সার্জিনিও ডেস্ট সিরিয়াসলি, কারণ ডিফেন্সিভলি সার্জিনিও ডেস্ট বেটার, ইভেন অ্যাটাকিংয়েও সার্জিনিও ডেস্ট বেটার আমার যেটা মনে হয়। অলদো সার্জিনিও ডেস্ট অনেক ইয়াং, বাট দেখেন সার্জিও রবার্তো 29 বা 30 বছর বয়স। সো এই বয়স তার প্রাইম যেটা আছে, তার কাছে আমরা আরও বেশি ভালো পারফরমেন্স এক্সপেক্ট করি। সে ডিফেন্সিভলি উইক, অ্যাটাকিংও যে ওই লেভেলে ভালো তাও না। সো আমি বলি এখানে সার্জিনিও ডেস্টকে আমি প্রিফার করবো অল দ্য টাইম। অলদো তার রেস্ট দরকার ছিল, যেটা আসলে লাস্ট টাইম দেওয়া হয়েছে। বাট আমি যদি নাম্বার 1 স্পটের কথা বলি রাইট উইং ব্যাকে, অবশ্যই সার্জিনিও ডেস্ট হবে আমার জন্যে। অ্যান্ড এরপরে যদি আমি পরে যে গোলগুলো আছে দেখেন, বার্সেলোনা অলরেডি 3টা গোল করে ফেলছিল,
এরপর যে গোলটা আছে দেখেন, ফোর্থ যে গোলটা আছে এটা কিন্তু আরোহ করছে, অ্যান্ড অসাম হেডার বাই আরোহ। অ্যান্ড আরোহ মনে হয় বার্সা স্কোয়াডে সব থেকে ভালো হেডার, ফিজিক্যালিটির দিক দিয়েও অনেক অ্যাথলেটিকও, অনেক স্ট্রং অ্যান্ড ব্রিলিয়ান্ট হেড করছে সেদিন, গতকাল রাতে। সো আমি যেটা বলবো দেখেন, আরোহ যেটা বলছে সেটা হচ্ছে যে মেসি তাকে ট্রেনিং সেশনে ওই পজিশনটা চাইতে বলছিল, যার জন্য সেই গেছে এবং ব্রিলিয়ান্টলি হেড করছে। অ্যান্ড তার সেলিব্রেশনটা এমন ছিল, কাম অন, দ্যাট মিনস সে যে আসলে পেনাল্টিটা কস্ট করছে, ইট ওয়াজ এ হিউজ রিলিফ ফর হিম। সে ওই গোলটা করে ওটা পোষায় দিছে। সো আমি বলবো এটার জন্য তার অনেক মেন্টালি স্যাটিসফাইড করছে, মোর দেন স্যাটিসফ্যাকশন। কারণ আমরা আরোহর কাছে ওই রকম পেনাল্টি অনলাইন দেখে থাকবো না। আরও ইজ এ ভেরি নিট ডিফেন্ডার, তার কাছে ওরকম ফল্ট আমরা খুবই কম দেখবো। অ্যান্ড সে ওরকম একটা ফল করছে এবং গোল করে সে যখন একটা পোষায় দিছে, দ্যাট মিনস সো মাচ টু হেম। সো দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট হেড বাই আরোহ। এরপরে দেখেন যে ফিফথ গোলটা হয়, এখানে দেখেন আবারও কিন্তু গ্রিজম্যান যে বিষয়টা আছে, গ্রিজম্যান একটা রান দেয়, মেসির কাছে 1-1 খেলে, অ্যান্ড পেনাল্টি মানে বক্সের মধ্যে একটা রান দেয় এবং সেখানে সেফ তাকে ফাউল করা হয়, অনেকে হাই ছিল, মানে হাই ট্যাকেল করা হয় তাকে। অ্যান্ড এখানে দেখেন মেসি আবার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম কেন বলা হয়, 2015-তে আমরা এরকম দেখছিলাম যে যেখানে মেসি মানে হ্যাট্রিক করতে পারতো, ওই পেনাল্টিটা নিত, সেখানে দেখে সে নেইমারকে দিয়ে দিয়েছিল, অ্যান্ড আবারও সেম কাজ করছে। সে কিন্তু ওই পেনাল্টিটা নিলে তার হ্যাট্রিক হয়ে যেত, বাট সেখানে কিন্তু গ্রিজম্যানকে সে পেনাল্টিটা দিয়ে দিছে। অলদো নর্মালি বার্সেলোনা কিন্তু মেসি পেনাল্টি নেয়, বাট গ্রিজম্যান কিন্তু গতকাল রাতে স্কোর করছিল না, সো তাকে পেনাল্টি দিয়ে দেওয়া হয় এবং মেসি তার হ্যাট্রিক থেকে সরে আসে। সো আমি বলবো দিস ইজ হোয়াই হি ইজ দ্য গড, অল দ্য ওয়ে হি ইজ গড। মানে হি ক্যান ডু আনবিলিভেবল থিংস, এরকম স্যাক্রিফাইস আমার মনে হয় ফুটবলে আর কেউ করবে। যাই হোক, গ্রিজম্যান স্কোর করে পেনাল্টি থেকে, অ্যান্ড বার্সেলোনা 5-2 উইন। সো আমি যেটা বলবো যে 5-2 উইন অনেক ডমিনেট উইন মনে হয়, বাট ইন টার্মস অফ দ্য সেকেন্ড হাফে আমার মনে হয় না বার্সেলোনা অতটুকু ডমিনেট করছে। জাস্ট লাকি দুটা গোল পেয়ে গেছে আমরা সেকেন্ড হাফে এসে, বা একদম লাস্টে 80 মিনিটে পরে এসে। সো ইট ওয়াজ গুড অ্যাট ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে আমরা ল্যাক করছি, লেজি ছিলাম। সো এই জিনিসটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। অ্যাটলিস্ট যেভাবে সিজনটা যাচ্ছে, আর 7টা ম্যাচ বাকি আছে, এইভাবে গেম চলা যাবে না। উই নিড টু বি স্ট্রং, উই নিড টু পারফর্ম ওয়েল, উই নিড টু প্রেস ওয়েল, তাহলে আমরা লিগ জিততে পারবো। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।